দিন কঠিনে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন সব হতাশার মাঝেও কিছু সরকারি, বেসরকারি আর উন্নয়নমূলক সংস্থা প্রতিনিয়ত আমাদের আশার আলো দেখাচ্ছে। তবে তার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে সবসময় আপডেট। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে এবং সাথে আছি আমি সিউল আহমেদ। আজ আমরা দেখব এই সপ্তাহের বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি। দর্শক, প্রথমে আমরা আসলে একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান আছে, তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমে যদি আমরা দেখি, সে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, যারা একটি সরকারি প্রতিষ্ঠান, তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং পদের নাম হচ্ছে প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটির আসলে বিভাগের নাম হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। এবং চাকরির ধরন যদি আমরা দেখি, সেটি হচ্ছে একটি চুক্তিভিত্তিক নিয়োগ এবং প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারে। বেতন আমরা যদি দেখি, সেটি হচ্ছে যে একটু সিনিয়র লেভেলের চাকরি এবং বেতন হচ্ছে ১,৪৯,০০০ টাকা প্রতি মাসে এবং কর্মস্থল হচ্ছে ঢাকাতে এবং বয়স হচ্ছে 10 জুলাই 2025 তারিখের মধ্যে সর্বনিম্ন 45 বছর এবং সর্বোচ্চ 60 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। নর্মালি সরকারি চাকরিগুলোতে আমরা দেখি যে 32 বছর পর্যন্ত আবেদন করা যায়, কিছু কিছু ক্ষেত্রে সেটি 33 থেকে 34 বছর পর্যন্ত হয়। আবেদনের ঠিকানা হচ্ছে দ্য ম্যানেজিং ডিরেক্টর, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, সেই বরাবর আবেদন করতে হবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 30 জুলাই 2025। বাংলাদেশের অন্যতম যে সুপার শপ রয়েছে মিনাবাজার, একটি প্রাইভেট কোম্পানি, আমরা সেটার ওখানে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এই সপ্তাহে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েও আমরা একটু আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে মিনাবাজার একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এই মিনাবাজার নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ। চাকরিটি হচ্ছে একটি ফুল টাইম চাকরি এবং প্রার্থী ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারে। বেতন নিয়ে যদি একটু আমরা আলোচনা করি, সেটি হচ্ছে আলোচনা সাপেক্ষে বেতন এবং কর্মস্থল হচ্ছে ঢাকা ধানমন্ডিতে যে মিনাবাজার রয়েছে সেটির জন্য আসলে আবেদন করতে হয়। বয়স হচ্ছে 22 থেকে 35 বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি, সেটি হচ্ছে বিবিএ অথবা এমবিএ কমপ্লিট থাকতে হবে। তবে স্পেসিফিকলি শুধু মার্কেটিংয়ে যারা কমপ্লিট করছে বিবিএ অথবা এমবিএ, তারা আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় হচ্ছে 26 জুলাই 2025 এবং আবেদনের ঠিকানা হচ্ছে মিনাবাজারের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আরেকটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ, তারাও এই সপ্তাহে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েও একটু আলোচনা করতে চাই। তারা সিনিয়র এক্সিকিউটিভ বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। প্রার্থীর ধরন যদি আমরা দেখি, শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবে, কোনো নারীরা আবেদন করতে পারবে না। এবং বেতন হচ্ছে 30,000 থেকে 40,000 টাকার মধ্যে। এক্সপিরিয়েন্স অনুযায়ী তারা এই বেতনটা দেবে এবং কর্মস্থল হচ্ছে তারাও এবার ঠিক করে দিয়েছে উত্তরা সেক্টর 12, যে রূপায়ণ গ্রুপের যে হেড অফিস রয়েছে সেখানে, এবং সেটি ঢাকাতে। বয়স হচ্ছে 26 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে তারাই আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতাও তারা ঠিক করে দিয়েছে, অ্যাকাউন্টিং মেজর থাকতে হবে, কিন্তু বিবিএ যারা কমপ্লিট করছে তারা আসলে আবেদন করতে পারবে, তবে মেজর হচ্ছে অ্যাকাউন্টিং। এবং 26 জুলাই 2025 হচ্ছে আবেদনের শেষ সময় এবং রূপায়ণ গ্রুপের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে এটি আবেদন করতে হবে। আমরা কয়েকটি উন্নয়ন সংস্থার যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এই সপ্তাহে, আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটু আলোচনা করতে চাই। ব্র্যাক তাদের ম্যানেজার পদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, সেটি ফুল টাইম এবং প্রার্থী হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারে। বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে, কর্মস্থল হচ্ছে ঢাকাতে এবং বয়স তারা নির্ধারণ করে দেয়নি। এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে স্নাতক এবং আবেদনের শেষ সময় হচ্ছে 26 জুলাই 2025 এবং অভিজ্ঞতা হচ্ছে 3 বছর চেয়েছে। এবং আগ্রহী যারা রয়েছেন তারা ব্র্যাকের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট করে তারপর আসলে আবেদন করতে হবে। আয়শা আবেদন ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন রয়েছে, আয়শা আবেদ ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনেও কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এই সপ্তাহে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আয়শা ফাউন্ডেশন মূলত মাগুরাতে অবস্থিত এবং এই চাকরিটিও কিন্তু ঢাকার বাইরে। তাদের যে প্রতিষ্ঠান রয়েছে আয়শা আবেদ ফাউন্ডেশন, তারা অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসোসিয়েট অফিসার পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং চাকরির ধরন হচ্ছে ফুল টাইম এবং প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। বেতন আলোচনা সাপেক্ষে, যেটি বলছিলাম, কর্মস্থল হচ্ছে মাগুরাতে, অর্থাৎ মাগুরার যারা স্থানীয় রয়েছে তারা খুব সহজেই এই চাকরিতে আবেদন করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক অথবা সমমান, তবে মেজর যেটি সেটি হচ্ছে সিএসসি। এবং আবেদনের শেষ সময় হচ্ছে 21 জুলাই 2025, অভিজ্ঞতা 2 থেকে 3 বছর। এবং আয়শা আবেদ ফাউন্ডেশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে তারা। চাকরি বাজারের প্রতি পর্বে আমাদের সাথে একজন অতিথি উপস্থিত থাকেন, যারা আসলে চাকরির প্রার্থীরা বিভিন্ন টিপস পেয়ে থাকেন এবং চাকরি বাজারে কী অবস্থা সে নিয়ে আলোচনা করে থাকেন। আজ আমাদের সাথে আছেন ডেকুইশো ভেঞ্চার ক্যাপিটাল মিলেনিয়াম ক্যাসেলের হেড অফ কমিউনিকেশন তারিক মোহাম্মদ খান। তারিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে আবারও সময় দিয়েছেন। সিওল, আপনাকে ধন্যবাদ। এখন টিভিকে শুভেচ্ছা। আচ্ছা তারিক ভাই, একটু জানতে চাচ্ছিলাম, আপনার মতো স্টার্ট আপ নিয়ে কাজ করেন, সো বাংলাদেশের স্টার্ট আপের ভবিষ্যৎ আসলে কি? সিওল, খুব সুন্দর প্রশ্ন এবং খুব সময় উপযোগী প্রশ্ন বলবো। বাংলাদেশের স্টার্ট আপ আসলে একটা খুবই ব্লুমিং একটা সেক্টর এখন। তো আমরা যদি জাস্ট লাস্ট ইয়ারের স্টার্ট আপ ইন্ডেক্সিংটা দেখি, যেটা গ্লোবাল র্যাঙ্কিং হয়, সেখানে বাংলাদেশ কিন্তু অ্যাজ এ কান্ট্রি 6টা স্টেপ উপরে এসে 83তম পজিশনে আছে। এবং খুব ইন্টারেস্টিংলি ঢাকা অ্যাজ এ সিটি ওভারঅল
71টি স্টেপ উঠে এসে 140তম পজিশনে আছে পুরো পৃথিবীর ওয়ার্ল্ডের 1000 টপ স্টার্ট আপ সিটি কান্ট্রির মধ্যে। তো সেখান থেকে দেখলে দেখা যায় যে বাংলাদেশ আসলে স্টার্ট আপ এখন খুবই ব্লুম করছে এবং সামনের দিকের দিনগুলিতে আমরা আসলে দেখবো যে অনেক ধরনের স্টার্ট আপ বাংলাদেশকে আসলে বিশ্বের দরবারে নিয়ে যাবে। কিন্তু এটা আপনি যে হিসাবটা বলছেন আমাকে, যে এটা কি অনেক দূরে না বাংলাদেশ এখনো? বাংলাদেশ দূরে বলতে আমি বলবো যে এখন গ্লোবালাইজেশনের এই টাইমে এসে যখন টেকনোলজি আসলে অনেক বেশি ইনভলভ হচ্ছে, বাংলাদেশি ফাউন্ডার্স আসলে কিন্তু এখন গ্লোবাল স্কেলে যাওয়ার জন্য কাজ করছে। সো আমি এখানে বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠানের কথা বলি যারা আসলে খুব নিরন্তরভাবে বাংলাদেশের স্টার্ট আপকে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। বাংলাদেশে এখন অ্যাক্সিলারেটিং বাংলাদেশ নামে একটা প্রজেক্ট কাজ করছে, যেটা আসলে একটা পুরো বাংলাদেশ ব্যাপী একটি অ্যাক্সিলারেটিং প্রজেক্ট, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডে হচ্ছে। আমি নিজেও এটির একটি মেন্টর এবং কোচ। সো সারা বাংলাদেশ ব্যাপী আমরা আসলে প্রায় 1000-এর মতো স্টার্ট আপ ফাউন্ডারদেরকে ট্রেন করাচ্ছি এবং তাদেরকে আমরা আসলে গ্লোবাল স্কেলে যাওয়ার জন্য স্কেলে উপযোগী করছি। সো এই মুহূর্তে আমি বলবো যে বাংলাদেশের স্টার্ট আপের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ আসলে সামনের দিকে শুধু এগিয়ে যাবে, পেছনে যাওয়ার আসলে কোনো সুযোগ নেই। তাহলে তো আপনি আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন মানুষের সাথে কথা বলছেন, স্টার্ট আপে যারা আগ্রহী তারা, আপনার কাছে যে এই জায়গাগুলো ঘুরে আসলে কি মনে হলো? আরও আসলে স্টার্ট আপ যারা নিয়ে চিন্তা করছেন তারা কোন দিকটাতে সবচেয়ে বেশি পিছিয়ে আছে? পিছিয়ে থাকার জায়গায় যেটি বলবো যে বাংলাদেশের ফাউন্ডাররা এখনও তুলনামূলকভাবে আসলে অনেক তরুণ। সো তরুণ উদ্যোক্তারা কিন্তু তারা বাংলাদেশের সমস্যাগুলোকে সামনে নিয়ে আসছেন এবং সেগুলোকে দেখছেন। পিছিয়ে থাকার জায়গায় গ্লোবাল মার্কেটের সাথে আমাদের যে মেলবন্ধন হওয়ার সুযোগটি, এবং স্টার্ট আপে একটা জিনিস আপনি জানেন যে ফান্ডিং একটা বড় ফ্যাক্টর। সো গ্লোবাল মার্কেট থেকে এই ফান্ডিংটাকে বাংলাদেশে নিয়ে আসা, সেই একটি জায়গায় আমাদের হয়তো এখনও চ্যালেঞ্জটুকু রয়েছে। সেই চ্যালেঞ্জটিকে যদি সলভ করে নিয়ে যাওয়া যায় তাহলে আমাদের আসলে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেক একটা সম্ভাবনা রয়েছে। একটা জিনিস আসলে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই 5 আগস্টের পরে আমরা নিজেরাও আসলে দেখলাম যে অনেকগুলো স্টার্ট আপ ধাক্কা খেলো, একটু ফাইন্যান্সিয়ালি অনেকে ইনভেস্ট করতে চাচ্ছে না। এখন আসলে কি অবস্থা বর্তমানে? এখন বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখলাম যে অনেকগুলো জায়গাও পরিবর্তন হলো, স্টার্ট আপ কি একটু ধাক্কা খেলো নাকি আবার আগের জায়গায় ফেরত যাওয়ার? আমি বলবো এখানে আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলি আর বাংলাদেশের বর্তমান অবস্থানের কথা বলি। স্টার্ট আপ ইকোসিস্টেমে বাংলাদেশ আসলে কিন্তু একটি উজ্জ্বল নক্ষত্র এখন। শুধু সাউথ এশিয়ান রিজিয়ন বলি বা এশিয়ান রিজিয়নে বলি, কারণ এশিয়ান রিজিয়নে বেশ কিছু বড় বড় প্ল্যাটফর্মে বাংলাদেশের স্টার্ট আপগুলো প্রতিনিয়ত গিয়ে তাদের ফুটপ্রিন্ট রাখতে পারছে। তো সেক্ষেত্রে এখন এই ফান্ডিংয়ের জায়গাটা একটু অবস্থা পরিবর্তনের কারণে ধাক্কা খেলেও এটি সামনের দিকে আসলে এই ফান্ডিংটুকু আবার ফিরিয়ে আনতে পারবে। দ্বিতীয়ত, এখানে এই যে ইনভেস্টমেন্ট সামিট, ভেরি রিসেন্ট যে ইনভেস্টমেন্ট সামিটটি হলো, এটি আসলে বাংলাদেশের জন্য একটি ফুটপ্রিন্ট হিসেবে কাজ করেছে। গ্লোবালি অনেকে আসলে বাংলাদেশকে নানাভাবে নতুনভাবে জানতে পেরেছে। বাংলাদেশে এখানে যে আসলে নানা ধরনের স্টার্ট আপ নিয়ে কাজ হচ্ছে, শুধু যে বাংলাদেশের তথাকথিত ই কমার্স স্টার্ট আপ বা রাইড শেয়ারিং স্টার্ট আপ এটি আসলে নয়, বরং অনেক বেশি টেক নির্ভর নতুন নতুন অটোমেশনস, এআই ড্রিভেন স্টার্ট আপগুলো যে এগিয়ে আসছে, এটি কিন্তু মানুষ জানতে চাচ্ছে এবং জানতে পারছে। সো এর কারণে বাংলাদেশ আসলে সামনে এই এগিয়ে যাওয়ার জায়গাটা আসলে আসবে। তারিফ ভাই, আমি একটা জিনিস জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি এই সেক্টরে কাজ করেন দেখে হয়তো বা আপনার কাছ থেকে আমরা অনেক পজিটিভ কিছু শুনতে পারতেছি, কিন্তু আমরা দেখলাম যে ইনভেস্টমেন্ট সামিটের পরেও কিন্তু এটা নিয়ে আসলে অনেক কথা হলো, ইনভেস্টমেন্ট কমে গেছে, আসতেছে না। যেখানে বাংলাদেশে অনেক বড় বড় শিল্পপতিরা কিংবা বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করতে চাচ্ছে না, সেখানে আসলে আপনার কাছে কেন মনে হচ্ছে যে আসলে স্টার্ট আপে, আমি যতটুকু জানি যে স্টার্ট আপে তো অনেক বড় বড় ইনভেস্টররাও ইনভেস্ট করে তাদের ছোট ছোট প্রজেক্টগুলোতে, তো সেইখানে আসলে তারা নিজেরা যখন ইনভেস্ট করতেছে না, আসলে এই জায়গাটাতে কি সত্যি সত্যি আসলে মাঠে ইনভেস্টমেন্ট যাচ্ছে নাকি আসলে এটা বলার জন্য শুধু আসলে বলা? নো, লোকাল ইনভেস্টমেন্টের জায়গায় যদি আমরা দেখি যে লোকাল যেসব কোম্পানিগুলো ইনভেস্ট করে তারা কিন্তু শুরুতে আসলে একটা কোম্পানির প্রিসিড এবং খুব আর্লি স্টেজ ইনভেস্টমেন্টগুলোই করে। আমরা যেসব বড় বড় কোম্পানির স্টার্ট আপ কোম্পানিগুলোর নাম এখন শুনি, ফর এক্সাম্পল আমি যদি বলি পাঠাও, আমি যদি বলি শপ আপের কথা, এরা কিন্তু গ্লোবাল স্কেলের ইনভেস্টমেন্টগুলো আনছে। সো এদেরও শুরুর যাত্রাটাই কিন্তু এখানকার লোকাল কোম্পানিগুলো বা লোকাল অ্যাঞ্জেল ইনভেস্টররাই সাপোর্ট করেছে। সো এখন যেহেতু ইউথ ড্রিভেন অনেক স্টার্ট আপ মার্কেটে এসছে এবং সামনের দিনে আরও আসবে, এরা এখন শুরুর দিকের ইনভেস্টমেন্টগুলোর জন্য যাচ্ছে। সো আমরা যদি চ্যালেঞ্জের কথা বলি বা লিমিটেশনের কথা বলি, এরা শুরুতে এখন এই শুরুর ফেজটাকে আসলে ফেস করছে, কিন্তু এই ফেসিংয়ের পর যখন তারা আসলে এই স্টেট থেকে নেক্সট স্টেপে যাবে, তখন আসলে তারা কিন্তু গ্লোবাল ইনভেস্টর দিকে কানেক্ট করতে পারবে। আচ্ছা, কোন স্টার্ট আপগুলোতে আসলে বেশি ইনভেস্টমেন্ট এখন পাচ্ছে বলে মনে করছেন? বাংলাদেশে মূলত একটা সময় দেখলাম যে আমরা পাঠাও আসলো, আরো অনেক রাইড শেয়ারিং আসলো, ফুড অ্যাপ আসলো, যেগুলো আসলে অনেকগুলো স্ক্যাম ছিল, আমরা এগুলো দেখলাম। কিছু কিছু ইনভেস্টমেন্ট আসলে আসলো, খুবই বড় বুম করলো, গায়েব হয়ে গেল। এখন আসলে কোন জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট? টেক তো আছে একটা জায়গা, এটা ছাড়া আসলে কোন জায়গায় ইনভেস্টমেন্ট বেশি? বাংলাদেশে কয়েকটি সেক্টরের কথা আমি বলবো, যে যেমন এগ্রিটেক,
এগ্রি সেক্টরে যারা কাজ করছে, টেকের ড্রিভেনটা আসলে সব জায়গায় থাকবে, কারণ সামনের দিনগুলোতে আসলে এই যে এআই, অটোমেশন, আইওটি, ব্লকচেইন এগুলোর বেস করে যারা আসলে স্টার্ট আপ আইডিয়াকে নিয়ে আসছেন, শুধু গতানুগতিক ব্যবসার কথা চিন্তা করছেন না, তারা কিন্তু সামনের দিকে এগিয়েই থাকবে। সো এদের ব্লেন্ডের সাথে যেই সেক্টরগুলোতে বাংলাদেশ আসলে আমাদের তো অনেক পপুলেশন, সেই পপুলেশন কাজে লাগানোর জন্য যেগুলোকে কাজ করা যায়, এমনও রয়েছে যে আমাদের যে বলবো যে বুটিক বা আমাদের যে হস্তশিল্পের কাজ, সেটাকেও যখন একটা অটোমেশনের জায়গায় নিয়ে আসা হচ্ছে, এরকম স্টার্ট আপগুলো কিন্তু আসলে সামনের দিকে বসে আসছে। অনেক স্টার্ট আপ আসতেছে, অনেক কিছু শুনতেছি। জব মার্কেটে আসলে কতটুকু, আমরা তো চাকরির বাজার নিয়ে কথা বলছি, বাজারটা আসলে কি অবস্থা? স্টার্ট আপ মানে একটা স্টার্ট আপ মানে তো একটি ব্যবসা, এবং একটি ব্যবসা করতে গেলে সেখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে, এটি আমাদের মূল আশা এবং মূল চালিকা শক্তির জায়গা। তো জব মার্কেটের ক্ষেত্রে আসলে কিন্তু এখন এটা একটা বলবো যে খুবই পজিটিভ একটা গ্রাউন্ড, কারণ একটি ছোট কোম্পানিও যদি হয় সেখানেও কিন্তু 5 জন 6 জন 10 জন 12 জনের একটি টিম কাজ করতে হয়। সো বাংলাদেশের এখন যেহেতু আমরা জানি যে আমাদের পুরো পপুলেশনের একটা বড় অংশ হচ্ছে ইউথ, এবং এই ইউথরা আসলে অনেক দিকে কাজ করতে চায়, এবং অনেকে দেখবেন যে অনেক স্টার্ট আপ কোম্পানিতে কাজ করে 5 বছর 6 বছর পরে নিজে আবার একটি আইডিয়া চিন্তা করে সেও চলে আসতে পারছে। চাকরি দেওয়ার চেয়ে বেশি হচ্ছে পার্টনারশিপে এখন অনেকে মালিকই হয়ে যাচ্ছে, অনেক মালিক হয়ে যাচ্ছে, কারণ সে যখন একটা স্টার্ট আপে কাজ করছে সেখান থেকে সে নতুন আইডিয়া পেয়ে নতুন করে তারা আবার একটা আইডিয়া যাচ্ছে, সেটা আসলে ব্রাঞ্চেস আউট হচ্ছে। সো সেই ক্ষেত্রে চাকরির বাজারে আমি বলবো যে স্টার্ট আপে এখন প্রতিনিয়ত চাকরির প্রচুর অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও হচ্ছে, কারণ কোম্পানিগুলো এখন বাংলাদেশের বাইরেও কিন্তু আসলে নিজেদের ফুটপ্রিন্ট রাখার জন্য এগিয়ে যাচ্ছে। তো সেখানেও তারা আসলে কানেক্ট করছে। সেক্ষেত্রে যারা পড়াশোনা করে, আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ে আসছি কিংবা এখন যারা পড়ছে, তাদের তো একটা চিন্তা থাকে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, অনেকে আমি বিবিএ পড়তেছি, আমি ব্যাংকে চাকরি করব, কর্পোরেট চিন্তার মধ্যে থাকে। সেক্ষেত্রে আসলে আপনি তো ঘুরতেছেন, বিভিন্ন জেলায় যাচ্ছেন, ইউনিভার্সিটি ইউথদের সাথে কথা বলছেন, স্টুডেন্টদের সাথে কথা বলছেন, এই স্টুডেন্টদের মাঝে আসলে স্টার্ট আপে যাওয়ার আগ্রহ কতটুকু আগের থেকে অনেক বেড়েছে, নাকি এখনো ওই একটু ক্লাসিক চিন্তা ভাবনার মধ্যে? আসলে এটা আসলে তো জেনারেশনের শিফটের কারণে অনেকটাই চেঞ্জ হয়েছে, কারণ আগে একটা সময় ছিল যে আমাদের প্যারেন্টসরাই আমাদেরকে ড্রাইভ করতো যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই বাইরে যাওয়া যায় সুযোগ নেই, কিন্তু এখন আসলে তো পরিবর্তনটা এসছে, এবং স্টুডেন্টদের মাঝখানে এখন যেটা হয়েছে যে তারা আসলে নতুন কিছু এক্সপ্লোর করতে চায়, এবং তাদের ইনফরমেশনের ফ্লো এখন এত বেশি এবং এত ইজি যে তারা আসলে জানতে পারে যে এটা করার পর আমি আসলে শুধু যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হই, বা আমি যদি বিবিএ পড়ে একটা ব্যাংকে চাকরি না করি, আমি কিন্তু একটা স্টার্ট আপের এখানেও আমি কাজ করে নিজেকে আসলে তুলে ধরতে পারবো। আমি আরেকটা জিনিস দেখলাম যে আপনার বিভিন্ন কর্পোরেটেরও এখন স্টার্ট আপ আছে, যেমন আমরা যদি বলি, আমরা কিছুদিন আগে কথা বলছিলাম যে আসলে এখন আপনার ডিজি হেলথের অনেক আসতেছে। জি, সো আগে তো আমরা জানতাম হেলথ সেক্টরে কাজ করবো, কিন্তু এখন এইটারও স্টার্ট আপগুলো আসছে অনেক খুবই স্বাভাবিক। সো কর্পোরেটের হেলথ স্টার্ট আপ আসছে, এবং সবাই কিন্তু তাহলে কি বুঝছে যে নতুন ব্যবসা করতে গেলে এখানে স্টার্ট আপ আইডিয়া নিয়ে কারো একটা বড় প্রবলেমকে সলভ করে আসতে হবে। সো সেখানে আমাদের স্টুডেন্টরা এখন আসলে বিবিএ পড়ছে বা আন্ডারগ্রেডে যেই সাবজেক্টই পড়ছে না কেন, এমন অনেক স্টুডেন্ট আমি দেখেছি পিওর টেকে পড়ে এসে সে একটা বিজনেস আইডিয়াকে চিন্তা করে সে একটা স্টার্ট আপ করছে, বা সেই একটা স্টার্ট আপে কাজ করতে যাচ্ছে। সো ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে যাচ্ছে। সো জব মার্কেটের জন্য এখন আর ওই ট্যাবুটা আমি বলবো এখন আসলে নেই যে শুধুমাত্র 2-3টা সেক্টরে কাজ করবো, স্টার্ট আপে যাবো না। এবং আমি এখানে কয়েকটা ইউনিভার্সিটির কথা বলবো যে যারা আসলে তাদের ইউনিভার্সিটিতে কিছু ইনকিউবেশন সেন্টার। ওই প্রশ্নটি আপনাকে করতাম যে আমরা তো দেখলাম যে বিভিন্ন ক্লাবে আমরা জড়িত ছিলাম, যেমন ডিবেটিং ক্লাব থাকে, বিজনেস ক্লাব থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, রেডিও, টিভির বিভিন্ন ক্লাব থাকে, এগুলো খুব কমন জব মার্কেট। স্টার্ট আপ তো একদমই নতুন বাংলাদেশের কাছে। সো ইউনিভার্সিটিগুলোর কি আসলে মনে হয় আপনার যে একটি ক্লাব করা, একটা কারিকুলাম ইন্টিগ্রেশন এটাকে ইনক্লুড করা, অথবা কোনো আমরা যেটাকে বলি হচ্ছে যে বিভিন্ন প্রোগ্রাম কি আসলে স্টুডেন্টকে এখন থেকে চালু করা উচিত? আমি এখানে বলবো এই ধরনের ক্লাব বা এই ধরনের ইউনিভার্সিটি ইনিশিয়েটিভ এখন আসলে সময়ের দাবি, কারণ এখন স্টুডেন্টদের মাঝখানে কিন্তু স্টার্ট আপ একটা খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট টু ওয়ার্ক অর টু মুভ ফরওয়ার্ড উইথ দিস। সো আমরা যেমন ঢাকার কথা যদি বলি, আমি নর্থ সাউথের কথা বলি, নর্থ সাউথের একটি এনএসইউ স্টার্ট আপ নেক্সট নামে একটি প্ল্যাটফর্মই রয়েছে, যেখানে তারা তাদের স্টার্ট আপ স্টুডেন্টদের আইডিয়াগুলো নিয়ে কাজ করে। আবার একটু প্রত্যন্ত দিকে যদি যাই, আমি নিজে পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব নামে একটি ক্লাব আমরা ফর্ম করেছি, যেখানে আমি ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার হিসেবে রয়েছি। ওরাও কিন্তু এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করছে। সো এই যে একদম একটা ডিফারেন্ট দিকে চলে গেলাম, ঢাকা থেকে অনেক বাইরে আউটস্কার্টে, কিন্তু কাজ হচ্ছে কিন্তু এন্টারপ্রেনারশিপ নিয়ে। সো ইউনিভার্সিটিগুলো এখন আসলে এই ধরনের প্রজেক্ট, এই ধরনের কাজ আপনি দেখবেন সিওল যে এখন বিজনেস ক্লাবগুলো বিভিন্ন ইউনিভার্সিটির বিজনেস আইডিয়া নিয়ে কম্পিটিশন করে, এন্টারপ্রেনারশিপ আইডিয়া নিয়ে কম্পিটিশন করে, কেস কম্পিটিশন করে। কেন? কারণ এখন আসলে সবাই ওই স্টার্ট আপ কমিউনিটি বা স্টার্ট আপের লার্নিংটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায়। সো এটি আসলে এখন প্রতিনিয়তই সব জায়গায় সামনে বাড়বে। তবে একটা জিনিস মানে আমি দেখলাম যে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যারা আসলে শিক্ষাগত যোগ্যতা হয়তো বা খুব নাই, কিন্তু তারাও দেখলাম স্টার্ট আপে আগে আসতেছে।
আপনি তো অনেক জেলা ঘুরলেন, অনেকের সাথে কথা বলেন, এরকম কি কোনো উদাহরণ তৈরি হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা তো ভালো না কিন্তু সে টেকনিক্যালি অনেক সাউন্ডস গুড, সো তারা স্টার্ট আপে আসতেছে বাংলাদেশে? খুবই সুন্দর প্রশ্ন এবং খুবই কারণ সবাই তো আসলে পড়াশোনা করার সুযোগটা পায় না, জি। কিন্তু যারা আমরা বলি যে ভোকেশনাল পড়াশোনা করতেছে, যারা ডিপ্লোমা করছে, তাদের জন্য তো একই সুযোগ। আমি একদম পিন পয়েন্ট একটা এক্সাম্পল এখানে দিই। চিটাগাংয়ে যখন আমরা গিয়েছিলাম, আমরা চিটাগাংয়ে একটা স্টার্ট আপ পেয়েছি, এই স্টার্ট নাম হচ্ছে ইনাও। এই যেটা করছে, এই স্টার্ট আপের যে ফাউন্ডার, সে হচ্ছে গিয়ে চিটাগাংয়ের, আপনি দেখবেন যে লোকাল প্রচুর ধরনের নৌকা চলে বা বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপ অফ বোটস রান করে। এই বোটসের যে ইঞ্জিনটা, এটা একটা খুবই আওয়াজ করে এবং খুবই বাজে রকম একটা তেল বেসড একটা ইঞ্জিন ইউজ করা হয়। এটাকে সে ইলেকট্রিক একটা ইভিতে কনভার্ট করার জন্য কাজ করছে। সো এই যে একটি ট্রান্সফরমেশন এবং এই যে একটি চেঞ্জেসের যে আইডিয়াটা তার মাঝখানে এসছে, সে কিন্তু প্রথমে এই ধরনের লার্নিংয়ে যায়নি। যখন সে স্টার্টআপে কাজ করতে গেল, তখন দেখলো যে তার এখানে তারও শিক্ষার প্রয়োজন রয়েছে। তখন সে ওই সেক্টরের একটা ভোকেশনাল লার্নিংয়ে যেয়ে ওখান থেকে আরও লার্ন করছে। সো এই যে মার্কেটের এই ধরনের চিন্তা ভাবনা, ফাউন্ডার বা উদ্যোক্তার যে একটি চিন্তা, উদ্ভাবনী শক্তি, সে একটা আইডিয়া নিয়ে আসার পরে সে আসলে সেটার উপরে কাজ করছে। সেক্টর ডিফারেন্ট হতে পারে, ফ্রম দ্য মার্কেট দে আর অ্যাকচুয়ালি মুভিং ফরওয়ার্ড উইথ দিস। ওকে, তারিফ ভাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আসলে অনেকগুলো বিষয় সম্পর্কে জানলাম। স্টার্টআপ বাংলাদেশ একদম নতুন না হলেও কিছুটা নতুন, বাট এই জায়গাটাতে যে মানুষের সুযোগ আছে এটা আসলে আপনার কাছ থেকে আমরা জানলাম, আমাদের দর্শকরা হয়তো বা উপকৃত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে যাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।